আসসালামু আলাইকুম সবাইকে। গত পর্বে আমরা কটন নিয়ে একটু আলোচনা করেছি। জাস্ট কটন কোথা থেকে কি হয়। আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কটনের সাথে যে একটা যুদ্ধ জড়িত, রাজপথ আমেরিকার যে গৃহযুদ্ধ, ওটা নিয়ে ওই রিলেটেড কথা বলবো। আর কটনের কারণে কি কি ক্ষতি হয়েছে ওয়ার্ল্ডে, এটা নিয়ে একটু আলোচনা করব। আসুন শুরু করা যাক। কটনের জন্য যে যুদ্ধ হয়েছিল এটা দাস যুদ্ধ। এই দাস যুদ্ধ না, এটাকে বলা হয় আমেরিকার গৃহযুদ্ধ। আমরা জানি যে আমেরিকা স্বাধীন হয়েছে 1776 সালে। এটা হচ্ছে আমেরিকা স্বাধীন। এই স্বাধীন হওয়ার পরে আমেরিকা দুইটা ভাগে বিভক্ত হয়। ওইটাকে বলা হয় দুইটা রাজ্যে বিভক্ত হয়। এখন দেখেন যে আপনারা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে অনেকগুলো রাজ্য রয়েছে, আমেরিকা অনেকগুলো, আমেরিকা মেবি 51 স্টেট রয়েছে, স্টেটস। তখন আমেরিকায় ছিল দুইটা রাজ্য, একটা দক্ষিণ একটা উত্তর। আমি একে আপনাদেরকে বুঝাচ্ছি। আমেরিকা সাউথ আর নর্থ। সাউথ আপনারা তো জানেনই, গত ভিডিওতে আমি বলেছি যে সাউথের যে প্রধান অর্থনীতি ছিল তুলা নির্ভর। তুলা। আর নর্থে ছিল কৃষি নির্ভর। এই তুলা সাউথের 60% অর্থনীতিতে কন্ট্রিবিউশন করত, অবদান রাখত। আর নর্থের জনসংখ্যা ছিল বেশি, জনসংখ্যা বেশি ছিল। আর সাউথের জনসংখ্যা কম ছিল। সাউথে জনসংখ্যা কমের জন্য ওরা দাস নিয়ে আসতো। আগে যে দাস মনের কথা ছিল, দাস নিয়ে আসতো এই আফ্রিকা থেকে। সাউথের জনসংখ্যার মোট 33 থেকে 43% ছিল দাস, মোট জনসংখ্যা। ওই জন্য ওদের যে সিনেট রয়েছে, ওই সিনেটের একটা গুরুত্বপূর্ণ আইন রয়েছে, ওইটা হচ্ছে ফিফথ, না থার্ড ফিফথ, মেবি থ্রি ফিফথ কম্প্রোমাইজ। আমি আবারও বলছি, থ্রি ফিফথ কম্প্রোমাইজ। আসুন আমরা বুঝি থ্রি ফিফথ কম্প্রোমাইজটা কি, এরপরে আমরা যুদ্ধ নিয়ে আলোচনা করব। থ্রি ফিফথ কম্প্রোমাইজ, এটা একটা আইন ছিল ওদের সংবিধানে। হ্যাঁ, আইন ছিল। ধরেন এখানের মূল কথা হচ্ছে 5 জন দাস ইকুয়াল 3 জন জনসংখ্যা আর কি, 3 জন নাগরিক। এটা হচ্ছে মূল থিম। 5 জন দাসকে ওরা 3 জন নাগরিক, 5 জন মনে করলেন যে 5 জন দাস রয়েছে, ওই দাসকে
তিন দিয়ে মানে তিনজন কাউন্ট করতো ওরা। এটা ছিল 3 ফিফথ কম্প্রোমাইজ, এরকম একটা আইন ছিল। ওই দক্ষিণে যে জনসংখ্যা ছিল, দক্ষিণের জনসংখ্যার অধিকাংশ ছিল দাস। এখানে আরেকটা মজার হচ্ছে যে যে সিনেটে যার জনসংখ্যা যত বেশি, সিনেটের কি বলে আসন সংখ্যা তত বেশি ওই রাজ্যের। এটা তো আমাদের বাংলাদেশেও বলেন অন্যান্য দেশে বলেন একই নিয়ম। এখন ধরেন মোট থিম হচ্ছে 5 জন দাস ইকুয়াল 3 জন নাগরিক। এটা হচ্ছে মূল থিম। ধরেন উত্তরে মুক্ত জনসংখ্যা 10,000 জন। ওরা সিনেটের সিট পাবে, যেটা বলা হয় সিট বা আসন। সিনেটে আসন পাবে 10টি। আর ওদের জনসংখ্যা দাস মানে নেই বললে চলে, কারণ ওরা নিজেরাই কর্মঠ কৃষি নির্ভর ছিল। আর আপনারা তো আগেই বলেছি, আর যদি না বলে থাকি, এটা খুব গুরুত্বপূর্ণ যে দক্ষিণের যে জনসংখ্যা ছিল ওদের কালচার বলেন, আরাস আরাম আয়েশের জীবন ছিল ওরা। ওরা ইউরোপে এখনকার মনে করলেন যে এখনকার সময়ে যেরকম ইউরোপ আমেরিকার যে জীবন বা যে লাইফ লিড করে, ওরা ওই রকম ছিল। ওরা গাড়ি ইউজ করতো, ওদের মানে কি বলে একটা বাবু বাবু ভাব আর কি। তো উত্তরে মুক্ত জনসংখ্যা ছিল ধরেন 10,000 জন, আসন পাবে ওরা 10টি। এখন আসেন দক্ষিণে। দক্ষিণে মুক্ত জনসংখ্যা 6,000। আর দাস ছিল 10,000। এখন 6,000-এর জন্য ওরা পাবে 6টি সিট, প্লাস এই 10,000-এর জন্য ওরা 5 জন দাস ইকুয়াল 3 জন নাগরিক হিসাব করলে ওরা পায় 6টি সিট। এখন ওদের সিট সংখ্যা হচ্ছে 12টি। এখন দক্ষিণের সিনেটের সিট সংখ্যার থেকে উত্তরের সিনেটের যে সিট সংখ্যা ওইটা কম। তাহলে সিনেটকে লিড করবে কে? সম্ভবত দক্ষিণ। ওই জন্য ওরা বলেন সামরিক ক্ষেত্রে বলেন বিভিন্ন কাজে ওরা ব্যাটও দিত এবং কি ওরা জয়ী হতো। তো গৃহযুদ্ধের ব্যাপারটা হচ্ছে, এটা তো আমি বললাম যে 3 ফিফথ কম্প্রোমাইজ যে আইনটা ছিল ওইটা। এসব আইনের কারণে উত্তর আর দক্ষিণের মধ্যে মানে অসন্তোষ লেগেই থাকতো। দক্ষিণ চাইতো যে দাস দরকার নেই, আর উত্তর চাইতো যে দাস দরকার, কারণ ওরা আরাম আয়েশের জীবন যাপন করতো। ঠিক আছে, কারণ ওরা তো মানে সবকিছু ফায়দা লুটতেছে বা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতো দাস যে দরকার। ঠিক আছে, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতো। আর যে রাজ্যগুলা আমেরিকার সাথে তখন যুক্ত হচ্ছিল, তারা ওরা নিয়ম করে ওইসব রাজ্যে দাসপ্রথা চালু করতো, যেটা উত্তর বিরোধিতা করতো সব সময়। তা আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয় 1861 থেকে 1865 পর্যন্ত 4 বছর। এই 4 বছরে ওদের 6 লক্ষ মানুষ মারা যায়। এই গৃহযুদ্ধে 6 লক্ষ মানুষ মারা যায়।
যখন চরম আকার ধারণ করে 1861 সালে। 1861 সালের নির্বাচনে আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়। আব্রাহাম লিঙ্কন আবার ছিল উত্তর প্রদেশের, যেটা বলা হয় নর্থ আমেরিকান, মানে নর্থ রাজ্যের, নর্থ স্টেটের। আবার উনি ছিল দাস বিরোধী। এটা বুঝতে পেরে দক্ষিণের যে রাজ্যগুলো ছিল, লুইজিয়ানা, আলবামা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, যে রাজ্যগুলো ছিল, ওরা একে একে কি করতে শুরু করলো, মানে নর্থ থেকে আলাদা হয়ে নতুন একটা স্টেট গঠন করা শুরু করলো। এই স্টেটের নাম দিল ওরা ফেডারেল ফেডারেল স্টেট। হ্যাঁ, আর উত্তরের নাম ছিল ইউনিয়ন। এখন মোটামুটি দুই ভাগ হয়ে গেছে, ফেডারেল আর ইউনিয়ন। এবার যুদ্ধ শুরু হলো। প্রথমে আক্রমণ কিন্তু করেছিল দক্ষিণের রাজ্যগুলো। দক্ষিণের রাজ্যের যে সেনাপতি ছিল, ওনার নাম ছিল রবার্ট ইলি। ওরা মনে করছিল যে উত্তরের যে সেনাপতি ছিলেন বা উত্তরের যে জনগণ ছিল, ওরা ভীতু। আর উত্তরের মধ্যে একটা সমস্যা ছিল, সমস্যাটা হলো ওরা মানে কোনো কাজে একসাথে, মানে নিজেরা নিজেরা বিরোধিতা করে, ঠিক আছে। আর দক্ষিণের জনগণ ছিল বা যে মোড়ল ছিল, ওরা সব একত্রিত ছিল, সংখ্যায় কম ছিল কিন্তু একত্রিত ছিল। যুদ্ধ শুরু হয়েছে 1861 সালে। তখন দাস ছিল মোট 40 লক্ষ। এই দাসরা কি করলো, যখন যুদ্ধ শুরু হলো তখন ওরা চিন্তা করলো যে এই যে সুযোগ আমরা মুক্ত হওয়ার, তখন কি করলো, ওরা নর্থের সাথে অ্যালাইন করলো। নর্থের সাথে অ্যালাইন করে তখন তৎক্ষণাৎ ওরা 1,20,000 জন ওরা ইউনিয়নে যোগদান করলো। ওদের কাজই একই হলো যে যে দক্ষিণের যে রাস্তাঘাট গুলো ওরা চিনে, ঠিক আছে, ওগুলো চিনে দেওয়া, বিভিন্ন বিভিন্ন দুর্গ নির্মাণ করা, যুদ্ধে অংশগ্রহণ করা, নেভিতে যুক্ত করা, মানে বিভিন্ন যে রণকৌশল বা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে দাসগুলো ছিল ওই সময় যুদ্ধে। কিন্তু ওদের বাতা কিন্তু কম ছিল প্রথমে। তারপরে ওরা চিন্তা করলো যে এখনই সময় আমাদের মুক্ত হওয়া, কারণ দাসপ্রথা ওদের স্বাভাবিক, দাসপ্রথা পছন্দ হবে না। আর দাসপ্রথাটা শুরু হওয়ার মেন কাহিনী ছিল জিনিং মেশিন। একটা মেশিনের কারণে দাসপ্রথাটা 1793 সালে দক্ষিণে সাউথে দাস ছিল 7 লক্ষ। আর 1861 সালে ওই দাস হয়ে গেল, মানে দাসের সংখ্যা বৃদ্ধি পেল 40 লক্ষ। কোথায় 7 লক্ষ আর 40 লক্ষ? এই 7 লক্ষ থেকে 40 লক্ষ হওয়ার প্রধান কারণ হলো একটা মেশিন, যেটাকে বলা হয় জিনিং মেশিন। জিনিং মেশিন, এই জিনিং মেশিনটা আবিষ্কার করছে র হুইটনি, এলি হুইটনি। হ্যাঁ, এলি হুইটনি। যদি আমার নামটা ভুল হতে পারে, ওই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যতটুকু মনে পড়ে নাম হচ্ছে এলি হুইটনি। হ্যাঁ, ওই ভদ্রলোক
ছিল তরুণ ইঞ্জিনিয়ার। উনি দক্ষিণের এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসে দেখেন যে মানে দাসরা খুবই মানবত জীবন যাপন করতেছে। একটা তুলা গাছ থেকে সারাদিনে ওরা সংগ্রহ করে, একটা না, প্রতিদিন যে তুলা সংগ্রহ করে ওইটা থেকে ওরা সারাদিন কাজ করে বের করতো 5 পাউন্ড, না 1 পাউন্ড ল্যাব, হ্যাঁ 1 পাউন্ড, 1 এলবি, 1 এলবি। আর উনি 17 দিনের মাথায় একটি যন্ত্র আবিষ্কার করছেন, 17 দিনের মাথায়। ওই যন্ত্রের নাম হচ্ছে জিনিং মেশিন। এই যন্ত্র আবিষ্কারের ফলে যন্ত্রের সাহায্যে ওরা প্রতিদিন কাজ করত, মানে প্রতিদিন পেত 50 ল্যাব প্রতিদিন। কোথায় 1 পাউন্ড আর কোথায় 50 পাউন্ড। তো ওই জন্য দক্ষিণরা কি করলো, আরো যে জমিগুলা ছিল ওগুলাতে তুলা চাষাবাদ শুরু করলো। তখন কিন্তু অর্থনীতির মেন ছিল তুলা। মানে এটা নিয়ে আবার রাশিয়ারও একটা কাহিনী রয়েছে, এটা আস্তে আস্তে মানে এখন এটা শেষ হলে একটু বলবো। যে একদিনে দাসরা খুব কষ্ট করে 1 পাউন্ড তুলা সংগ্রহ করত, মানে বীজ সিড গুলো আলাদা করে। তারপরে যখন জিনিং মেশিন চলে আসলো তখন ওরা একদিনে 50 ল্যাব উৎপাদন বাড়তেছে। 1793 সালে ওদের ছিল, উৎপাদন ছিল 10,000 বেল, হ্যাঁ। আর 1861 সালে ওইটা এসে দাঁড়ায় 43 লক্ষ বেল। কত বেশি উৎপাদন করতো এই মেশিনের সাহায্যে। তো ওই ভদ্রলোক এলি হুইটনি ওদের কষ্ট দেখে এই মেশিনটা আবিষ্কার করছে যাতে ওরা কষ্ট না করা লাগে। কিন্তু এটা হলো হিতের বিপরীত হয়ে গেছে। হিতের বিপরীত মানে দাসদের কষ্ট লাঘবের জন্য এই মেশিন আবিষ্কার করা হয়েছে, কিন্তু এর ফলে দাসের সংখ্যা 7 লক্ষ থেকে 40 লক্ষ চলে গেল। ওই দক্ষিণের যে মালিক মোড়ল রয়েছে ওরা চিন্তা করলো যে আরো ইনকাম করতে হবে, আরো টাকা বাড়াতে হবে। ওই জন্য বিভিন্ন জমিতে ওরা উৎপাদন আরো বৃদ্ধি করা শুরু করলো। যুদ্ধ তো শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার ফলে 1863 সালে খুবই গুরুত্বপূর্ণ যে গেটিসবার্গ যে দেওয়াল এখনো আমেরিকায় রয়েছে, গেটিসবার্গ দেওয়াল, ওইটাতে একদিনে 50,000 মানুষ মারা গেছে, একদিনে 50,000। গেটিসবার্গ 50,000 একদিনে 50, ওই জন্য ওই স্মৃতি ফলকটা এখনো মানে খুবই নাম করা। আপনারা সবাই জানবেন যারা সাধারণ জ্ঞান পড়েন বা ইন্টারন্যাশনাল খবর রাখেন। গেটিসবার্গ যে যুদ্ধটা হয়েছিল 1863 সালে, ওইটা 50,000 মানুষ মারা গিয়েছিল। আর 1863 সালে আর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তখনকার উত্তরে নর্থের সেনাপতির নাম ছিল উইলিয়াম শারম্যান। আর সাউথের সেনাপতির নাম ছিল রবার্ট ইলি।
তখন সাউথরা মনে করছিল যে তাদের মিত্র যে শক্তি রয়েছে ফ্রান্স, ইউকে বা অন্যান্য যে ইউরোপের দেশগুলো ছিল তাদের তুলার উপর যারা নির্ভর করতো, ওরা কি করবে, সাহায্য করবে, কিন্তু ওরা অন্য কিছুর জন্য বসেছিল। কারণ তখনকার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। যদি উত্তর দিতে চায় তাহলে উত্তরের থেকে ওরা বেশি সুবিধা নিতে পারবে। আগে দক্ষিণের মনে করলেন যে একটা সুবিধা দিত, দক্ষিণের সুবিধা তো নেওয়া শেষ, এখন উত্তরের সুবিধা নিবে। ওই জন্য যে মিত্র শক্তি ছিল ফ্রান্স, ইউকে, তারপরে জার্মানি বলেন বা ইউরোপের যে দেশগুলো ছিল, ওরা ওদের পক্ষে যুদ্ধে নামে নাই। ওই জন্য এদের খুবই বড়াডুবি ছিল, ওদের জনসংখ্যা কম ছিল। আর সত্তর ছিল দাসরাও মুক্ত হয়ে গেছে। আবার ও যুদ্ধের সময় আরেকটা বিশাল কাহিনী না, আরেকটা কি বলে এটাকে, একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে 1861 সালে, 1861 বা 1863-তে আব্রাহাম লিঙ্কন আরেকটা আদেশ জারি করছিলেন যে আজ থেকে দাসরা মুক্ত। যে তাদের কি বলে 13তম যে অনুচ্ছেদ ছিল, তাদের খুবই গুরুত্বপূর্ণ, দাসকে নিয়ে 13তম অনুচ্ছেদ, ওইটা বিলুপ্ত ঘোষণা করেছে। বিলুপ্ত ঘোষণা করে নাই, জারি করছিল যে আজকে মানে দাসরা মুক্ত, বা দাসরা এখন দক্ষিণের সম্পত্তি নয়, এভাবে একটা ঘোষণা জারি করছিল। আর 1865 সালে দাসরা চিরতরে মুক্ত হলো বা দাস প্রথা বিলুপ্ত হলো। এটা ছিল আমেরিকার গৃহযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট। এটা ছিল তুলা রিলেটেড, মেনলি তুলার কারণে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করছিল। যে বিজ্ঞানী ভালোর জন্য মেশিনটা আবিষ্কার করলো, তিনি তো জানতেন না যে এর পিছনে এত বিশাল কাহিনী হবে, একটা দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে, এরপরে নতুন করে স্বাধীন হবে। কিন্তু ওইটা ওনার জানা ছিল না, আর জানা থাকলে উনি তো এটা করতেন না, কেউ তো জানে এগুলা করে না। ঠিক আছে? একটা মেশিনের জন্য এত কিছু। এখন তুলার জন্য আরেকটা দেশের ক্ষতি হয়েছিল। ক্ষতি মানে ওরা খুবই একটা ভয়াবহ সিদ্ধান্ত নিছিল। ওটা হলো পৃথিবীর তৎকালীন না, পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ ছিল আরাল সাগর। এই আরাল সাগরটা মধ্য এশিয়া অবস্থিত, মধ্য এশিয়া। এই মধ্য এশিয়াটা তৎকালীন সময় ছিল সোভিয়েত ইউনিয়নের। কারণ অনেকে বুঝবেন না সোভিয়েত ইউনিয়ন মানে, যারা ইন্টারন্যাশনাল নিয়ে গালাগালি করেন ওরা তো জানবেন না সোভিয়েত ইউনিয়ন কি। আমি আরো ক্লিয়ার করছি, সোভিয়েত ইউনিয়ন হচ্ছে বর্তমান রাশিয়া। রাশিয়া প্লাস মধ্য এশিয়ার অনেক দেশ মিলে বিশাল এক ভূখণ্ড ছিল। রাশিয়ার এখনো মনে হয় ওরা 1 নম্বরে রয়েছে, মানে কি বলে আয়তনের দিক থেকে। ঠিক আছে? ওদের 14, 18 অনেকগুলো দেশ ছিল, আমি একজ্যাক্ট সংখ্যা মনে পড়তেছে না, অনেকগুলো দেশ ছিল। এখনো পর্যন্ত আয়তনে রাশিয়া প্রথম, বিশাল একটা ভূখণ্ড নিয়ে সোভিয়েত ইউনিয়ন ছিল। মানে এখনো যেমন আমেরিকা এবং কি বলে রাশিয়ার মধ্যে যে একটা স্নায়ু যুদ্ধ, মানে বিপক্ষে একটা একটা বিপক্ষে, তখনও কিন্তু এরকম ফেডারেল স্টেট ছিল।
যেমন সোভিয়েত ইউনিয়ন এক পক্ষে, তারপর আমেরিকা আরেক পক্ষে, আমেরিকা প্লাস ইউকে অ্যালাইন, রাশিয়া এক পক্ষে। চায়না তখন তো পরাশক্তি হয়ে উঠে নাই। ওই বলতেছিলাম যে মধ্য এশিয়ার মধ্যে অবস্থিত। এই মধ্য এশিয়ার মধ্যে যে রাজ্যগুলো উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, ঠিক আছে, ওই যে মানে দেশগুলো রয়েছে ওগুলা মিলে সবচেয়ে বড় ভূখণ্ড ছিল সোভিয়েত ইউনিয়ন। আর সোভিয়েত ইউনিয়ন নিয়ে আরো বিশাল একটা কাহিনী রয়েছে, আজকে এটা বলে শেষ করা যাবে না। এখন আমরা আসতেছি যে পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ নিয়ে, আরাল সাগর নিয়ে। এটা সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল। এই আরাল সাগরটার দুইটা প্রধান নদী ছিল। সাগরে তো নদীতে যায় মিশে, বা নদীগুলোর পথ যায় সাগরে যায় মিশে, যেমন আমাদের যে পদ্মা, মেঘনা, যমুনা, এগুলা কি বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে। তখন আরাল সাগরের দুইটা ভালো ভালো বড় বড় নদী ছিল। ওই নদীগুলো ছিল আমুদুরিয়া এবং সিদুরিয়া। আমুদুরিয়া এবং সিদুরিয়া, যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন ওরা জানবেন না আমুদুরিয়া এবং সিদুরিয়া মেবি ওইটা মধ্য এশিয়ার মধ্যে হবে, কিন্তু এটা খুবই নাম করা হচ্ছে যে ইরাক, ইরান ওই দিকে খুবই নাম করা। আপনি শুনবেন, যারা ইতিহাস নিয়ে পড়বেন ওরা তো জানেনই আমুদুরিয়া, সিদুরিয়া। আরাল সাগরের দুইটার মধ্যে ছিল ওইটা আমুদুরিয়া, সিদুরিয়া। 1960 সালে সোভিয়েত ইউনিয়নের যে নেতাগুলো ছিল ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা বিশ্বের প্রথম রাষ্ট্র হবে, তুলা উৎপাদনে বিশ্বের শীর্ষ রাষ্ট্র হবে। ঠিক আছে, তুলা উৎপাদনের প্রধান রাষ্ট্র, প্রধান না প্রথম রাষ্ট্র তুলা উৎপাদন। এখন এখানেও দেখেন তুলা নিয়ে কিন্তু হচ্ছে, যুদ্ধটা হচ্ছে। যেমন আপনারা শুনছেন যে সামনে যে যুদ্ধগুলো হবে পানি নিয়ে হবে, ঠিক আছে, এখন পানি নিয়ে সামনে যুদ্ধগুলো হবে। এখন তখন তৎকালীন সময়ে তুলা নিয়ে যুদ্ধগুলো হতো। তুলাই উৎপাদনে, হ্যাঁ, প্রথম হবে। ওরা কি করলো যে মধ্য এশিয়ার যে মরুভূমি ছিল, মরুভূমি, হ্যাঁ, মরুভূমিতে ওরা যে আরাল সাগরের যে মুখগুলো রয়েছে আমুদরিয়া, সিদরিয়া, ওইগুলো থেকে পানি নিয়ে মরুভূমিতে ওরা পানি দিত তুলা উৎপাদনের জন্য। এই ক্ষেত্রে তুলা উৎপাদন করতো ঠিকই, তুলার যে ব্যবহৃত কীটনাশক, এখনো কীটনাশক গুলার 16% কীটনাশক ইউজ করা হয় তুলা উৎপাদনে, এবং কি অনেক পানি নষ্ট হয় তুলা উৎপাদনে। ঠিক আছে, আমরা তো তুলার মানে কটন ফেব্রিকের মূল কাহিনী তো বিশাল, কি বলে এটাকে, ট্র্যাজেডি, হ্যাঁ, ওইটা জানি না, কিন্তু আমরা কাপড় গায়ে দিয়ে আরাম পাচ্ছি এটাই আমরা মনে করি অনেক কিছু, কিন্তু এটার সাথে যে বছর বছর ধরে যে ইতিহাস জড়িত, ঠিক আছে, মানুষের নির্মমতা জড়িত, ঠিক আছে, একটা প্রজন্ম ধ্বংস হওয়া জড়িত, ঠিক আছে, প্রকৃতির যে ধ্বংস হওয়া, অনেক কিছু এটা রিলেটেড। পৃথিবীর কীটনাশক ইউজের মানে বিভিন্ন ফসলতে কীটনাশক ইউজ করা হয়, পৃথিবীর যে কীটনাশক গুলোর 16% কীটনাশক ইউজ করা হয় তুলা উৎপাদনে। মনে করলেন ধান উৎপাদনে কীটনাশক ইউজ করা হয় পৃথিবীর সবকিছু মিলে 6% ধরেন, হ্যাঁ, কিন্তু তুলা উৎপাদনে কীটনাশক ইউজ করা হয় 16%। কোথায় 6 থেকে 16, ঠিক আছে, মাঝখানে 10% বেশি। ঠিক আছে, এগুলো কি করতেছে, আমাদের প্রকৃতি নষ্ট করতেছে। তো এই মরুভূমি থেকে যে পানিগুলো নিয়ে তুলা উৎপাদন করতো এখানে, তো এখানে তো কীটনাশক ইউজ করা হতো স্বভাবত। কীটনাশক ইউজ করার ফলে
ওইখানে যে আরো পাশাপাশি যে নদীগুলো ছিল ওগুলোর মধ্যে কীটনাশক যে ওগুলা মাছ মরে যাইতো, ঠিক আছে? যেটাকে বলা হয় আমুদরিয়া সি দরিয়ার পাশে যে মৎস্য বাজার ছিল বা মৎস্য রপ্তানির একটা নামকরা জায়গা ছিল, ওই যে মানে জায়গাটা রাতারাতি বিলীন হয়ে গেছে। মানে কি কি বলে মৎস্যজীবীরা মনে করলেন যে 1 মাস 2 মাস 5 মাসের মধ্যে ওরা কর্মহীন হয়ে গেছে। তো ওই আমুদরিয়া সিদুরিয়া থেকে পানি নিয়ে কি করতো মরুভূমিতে দিল, ওইখানে তুলা উৎপাদন করতো, ঠিক আছে? তো এর ফলে এই আরাল সাগরটা পানি কমে একবারে শুকিয়ে গেছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তো তুলা উৎপাদন 1 নাম্বার হয় নাই, কিন্তু ওদের প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু ক্ষতি হলো কি প্রকৃতির, তাদের সিদ্ধান্তে। ওই জন্য পৃথিবীর চতুর্থতম হ্রদ আরাল সাগরের মতো একটা হ্রদ বিলুপ্ত হয়ে গেছে। এখনো কিছু অংশ বাকি রয়েছে, ওইটা হচ্ছে মধ্য এশিয়ার উজবেকিস্তান, মেবি উজবেকিস্তানে একটু পানি আটকায় রাখছে ওরা 2007 সাল থেকে। ওই পানি একটু ইউজ করতেছে, এটাই। কিন্তু রাতারাতি পৃথিবীর চতুর্থ হ্রদ ধ্বংস হয়ে গেছে। এই কঠন উৎপাদনের জন্য এত কিছু যুদ্ধ, মানে কি বলে পানি শেষ করে ফেলা, আর কত কিছু। আজকে এই পর্যন্তই।